আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, আন্তর্জাতিক সকল আইন, নিয়ম-কানুন, গণতন্ত্র, মানবাধিকার সব কিছুকে উপেক্ষা করে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে তাদের ডেল্টা ফোর্সের মাধ্যমে ৩রা জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে এবং তার স্ত্রীকে যেভাবে তুলে নিয়ে গেছে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করে যাক। আপনারা জানেন, ডোনাল্ড ট্রাম্পের যে আমেরিকা নীতি ফার্স্ট, সেই আমেরিকা নীতিতে তারা নিজেদের স্বার্থে সবই করে। এটা যে শুধু ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা নীতি ফার্স্টের কারণে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে করতেছে তাও না। মার্কিন মূল্যকে যারাই যখন রাষ্ট্রপ্রধান হয়েছেন, হোক সেটা জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা, ট্রাম্প, তারপরে আপনার জো বাইডেন, পরবর্তীতে আবার ট্রাম্প, এরা প্রত্যেকেই নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়েছে বা নিজেদের যে আপনার প্রয়োজন সেটাকেই তারা গুরুত্ব দিয়েছে। সেক্ষেত্রে আন্তর্জাতিক কোনো আইনের তারা তোয়াক্কা করেনি, আন্তর্জাতিক কোনো নিয়ম নীতির তারা তোয়াক্কা করেনি, আন্তর্জাতিক কোনো দেশের সার্বভৌমত্বের তারা কোনো তোয়াক্কা করেনি। দর্শক, তারই অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যে নির্বাচনে ক্ষমতা গ্রহণের পর থেকে তিনি ভেনেজুয়েলার উপর যেভাবে আক্রমণাত্মক ছিলেন, আক্রমণাত্মক যেভাবে বক্তব্য দিতেন, সেখানে তিনি একটা ন্যারেটিভ দাঁড় করিয়েছেন যে ভেনেজুয়েলা নাকি তাদের বিরুদ্ধে নর্থ ক্রাইম করে, অর্থাৎ যেইটাকে সাধারণভাবে বলা যায় যে মাদক যুদ্ধ। এখন ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য, ভেনেজুয়েলার যিনি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, তিনি মাদক সাম্রাজ্যের কিং বা নেতা হিসেবে তিনি ডোনাল্ড ট্রাম্প মনে করেন মাদুরোকে। এখন ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য যে এই মাদুরো তার দেশকে অর্থাৎ যুক্তরাষ্ট্রকে মাদক দিয়ে তাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য আন্তর্জাতিক যেই মাদক চক্র রয়েছে তাদেরকে তিনি সংগঠিত করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছেন, এরকম কথাবার্তা। এখন নিকোলাস মাদুরো এটা সবসময় কিন্তু অস্বীকার করত, এটা তিনি যে মাদক নিয়ে কোনো কিছু করেন না বা মাদকের তিনি পক্ষে না, এই বিষয়টা তার অবস্থান তিনি কিন্তু মাদুরো প্রায় সময় তিনি ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে এই সমস্ত এগুলো আসলে অন্য কেউ কাউরা করতে পারে, হয়তো বা অন্য কোনো দেশ ভেনেজুয়েলাকে হাব হিসেবে ব্যবহার করতে পারে, সেটা হতে পারে, এরকম কথাবার্তা বলছেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাতে কোনো সম্মত হননি। তিনি এই যে গেল 2 থেকে 3 মাস পূর্বে ভেনেজুয়েলার উপকূলে যে যুদ্ধ প্রস্তুতি নিয়ে রেখেছেন সেটা আমরা দেখেছি। সেখানে তিনি 11টি যুদ্ধজাহাজ, 5টি ডেস্ট্রয়ার, 3টি এম্ব্রোসের অ্যাসল্ট জাহাজ বা আক্রমণাত্মক জাহাজ, 2টি ক্রুজার, এগুলো তারা মোতায়েন করছেন। এখন এই যে যুদ্ধজাহাজ যেগুলো মোতায়েন করছে 11টা, এই সমস্ত যুদ্ধজাহাজগুলোতে আপনার অধিকাংশই বিমানবাহী যে রণতরী, আর যুক্তরাষ্ট্রের যে বিমানবাহী রণতরী তাতে একটা বিমানবাহী রণতরীতে আপনার বিমান যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার সহ প্রায় 75টি আপনার এই যে হেলিকপ্টার বা বিমান অবস্থান করতে বা ল্যান্ডিং করতে পারে। তারপর এখানে তিনি নিয়েছেন
যুদ্ধ বিমানের ভিতরে কী কী নিছেন সেটা নিছেন। F-35 মতো আধুনিক যুদ্ধ বিমান, B-1B যুদ্ধ বিমান, তারপর B-52 যেটা বোমারু বিমান, যেটা দ্বারা ইরানের ওই যে পারমাণবিক স্থাপনায় হামলা করা হয়েছে সেটা আপনারা জানেন। তারপর তারপর EA-18G যে যুদ্ধ বিমান রয়েছে সেই যুদ্ধ বিমান, এই সমস্ত যুদ্ধ বিমানগুলো নিয়ে তারা সেখানে রেডি হয়েছিল। আর এছাড়া তো ড্রোন রয়েছেই, M290 যে অত্যাধুনিক ড্রোন মার্কিন যুক্তরাষ্ট্রের, সেই ড্রোন রয়েছে, আর অন্যান্য ড্রোন। এছাড়া প্রায় 15,000 প্লাস সৈন্য সেখানে মোতায়েন করা হয়েছে। এখন এই সৈন্য মোতায়েন করার পর, এই যুদ্ধ প্রস্তুতি নেওয়ার পর যুক্তরাষ্ট্র সেখানে বসে থাকেনি। এই ভেনেজুয়েলার আশেপাশে যে সমস্ত মানে মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত যে সমস্ত জাহাজগুলা রয়েছে, ওই সমস্ত জাহাজগুলো তারা জব্দ করত, জাহাজের তেল সহ তারা যুক্তরাষ্ট্রে নিয়ে যেত। তারপর প্রায় সময় আমরা খবর পেতাম যে এই যে ভেনেজুয়েলার থেকে বের হচ্ছে কোনো জাহাজ বা ছোট ছোট যে ট্রলার আছে, এই সমস্ত ট্রলার বা স্পিড বোট, এগুলাতে মার্কিন যুক্তরাষ্ট্র আঘাত হানতেছে, এরকম খবর আমরা অনেকগুলো পেয়েছি। অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তিনিও বসে থাকেননি। তিনি দেখেছি আমরা যুদ্ধ প্রস্তুতি নিয়েছেন, তিনি তার সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ করেছেন, তিনি জনগণের মধ্যে গিয়ে বক্তব্য দিচ্ছেন, সেনাবাহিনীকে উজ্জীবিত করছেন, বিভিন্ন কিছু আমরা দেখেছি। তিনি তার দেশকে কেউ যদি বাহির থেকে এসে আক্রমণ করে তিনি দাঁত ভাঙার জবাব দিবেন, এরকম বলেছেন। মানে তিনি হাল ছাড়েননি। মার্কিন যুক্তরাষ্ট্র এত চাপ ভেনেজুয়েলাকে দিয়েছে, নিকোলাস মাদুরো সেই চাপ সহ্য করে গেছেন, কিন্তু তিনি পাল্টা হুমকি দিচ্ছেন বটে। এখন যুক্তরাষ্ট্র সেই হুমকিতে যেন ভয় পায়নি সেটা বোঝা গেছে। এখন গত 3রা জানুয়ারি 2026 মার্কিন স্পেশাল যে ডেল্টা ফোর্স রয়েছে, সেই ডেল্টা ফোর্স হঠাৎ করেই মার্কিন ভেনেজুয়েলার আকাশ কাঁপিয়ে তর্জন গর্জন করে যুদ্ধ বিমানের সেখানে দুমদাম করে বিভিন্ন জায়গায় হামলা করলো। তারপরে প্রায় মানে কি বলবো, যেন আধা ঘন্টারও কম সময়ের ভিতরে বা অল্প সময়ের ভিতরে, যেটা ভেনেজুয়েলার মানুষ, ভেনেজুয়েলার উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ, এমনকি ভেনেজুয়েলার রাষ্ট্রপতির স্পেশাল গার্ড যারা দিচ্ছেন, ওই সমস্ত গার্ডরাও বলে টের পায়নি যে ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে যেভাবে তুলে নেওয়া হচ্ছে বা নেওয়া হয়েছে। দর্শক, বিষয়টা এখানেই লক্ষণীয় যে মাদুরোকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে মারার জন্য বা হত্যা করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই যে আফগানিস্তানের তালেবান নেতা বলেন বা আইএসআইয়ের যিনি প্রধান নেতা বলেন, অথবা ওসামা বিন লাদেন, এই যে এদের মাথার যে মূল্য তারা নির্ধারণ করেছিলেন, তাদেরকে হত্যা করলে পুরস্কৃত করবেন, এরকম ঘোষণা দিয়েছিলেন। এই ভেনেজুয়েলার প্রেসিডেন্টের মাথার মূল্য ওইরকম পরিমাণে একটা অর্থ ঘোষণা করেছেন। এখন এটা ঘোষণার পর ভেনেজুয়েলার পক্ষ থেকে ভেনেজুয়েলার যে সেনাবাহিনী বলেন, ভেনেজুয়েলার যে স্পেশাল ফোর্স বলেন, বা ভেনেজুয়েলার যে সরকারের যে স্পেশাল বাহিনী তার নিরাপত্তার জন্য নিয়োজিত, ওই বাহিনী অবশ্যই সক্রিয় ছিল। এখন ওই বাহিনী সক্রিয় থাকলে আপনারা জানেন এত অল্প সময়ের ভিতরে কোনো গোলাগুলি ছাড়া কিভাবে একজন প্রেসিডেন্টকে সস্ত্রীক তুলে নিয়ে যেতে পারলো মার্কিন যুক্তরাষ্ট্র, এখানেই সন্দেহ। তাহলে কি দাঁড়ায়, সেখানে কি ভেনেজুয়েলা যে এত পরিমাণ যে তারা সৈন্য সামন্ত জোগাড় করেছিল, এত এত প্রস্তুতি নিয়েছিল, এত এত মহড়া করেছিল, সবই কি লোক দেখানো ছিল? নাকি ভেনেজুয়েলার ভিতরে যারা এই যে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, তারপর
উপপ্রধানমন্ত্রী বলেন বা অন্যান্য সেনাবাহিনী প্রধান বলেন, নাকি এরা আমেরিকার কাছে বিক্রি হয়ে গিয়েছিল? এখন যদি আমেরিকার কাছে তারা বিক্রি হয়ে যায় তাহলে হয়তোবা এরকম যে মাদুরোকে নিয়ে গেছে যেভাবে, এটা সম্ভব হতে পারে। কিন্তু যদি তারা বিক্রি না হয় তাহলে সেখানে কেন কোনো সংঘাত ঘটল না? মার্কিন যুক্তরাষ্ট্রের যে বোমারু বিমান তারা গিয়ে প্রায় ১.৫ থেকে ২০০টি স্থাপনায় আঘাত এনেছে। তার ভিতরে উল্লেখ করা হচ্ছে যে সেনাবাহিনীর যে কমান্ড সেন্টার রয়েছে সেখানে, সেনাবাহিনীর যে আবাসিক অনাবাসিক ভবন রয়েছে সেখানে, তারপর টেলিযোগাযোগ কমিউনিকেশনের যে সমস্ত স্থাপনা রয়েছে সেই সমস্ত জায়গাগুলো, অর্থাৎ গুরুত্বপূর্ণ যেই স্থাপনা রয়েছে ওই সমস্ত স্থাপনা মার্কিন যুক্তরাষ্ট্র টার্গেট করেছিল। এখন তাকে এজেন্ট টার্গেট করে ওদিকে সেনাবাহিনীকে হয়তো ব্যস্ত রেখে এখানে নিকোলাস মাদুরোকে তারা তুলে নিয়ে যেতে পারছে। কিন্তু দেশের ভিতরে যত যা কিছু হোক, মাদুরোর যে স্পেশাল ফোর্স রয়েছে, মাদুরোর যে স্পেশাল গার্ড, যেমন আমাদের প্রেসিডেন্টকে গার্ড দেওয়ার জন্য পিজিআর রয়েছে, তারপর আরও অন্যান্য এরকম অনেকগুলো বাহিনী আমাদের কিন্তু স্পেশালভাবে রয়েছে, মানে আমাদের বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বে। তারপরে সেনাবাহিনী, তারপরে পুলিশ, তারপরে জনগণ, এরকম কিন্তু আছে। এখন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কি তার কোনো স্পেশাল বাহিনী কি গার্ড দেয়নি? তারপরে তার সেনাবাহিনী কি তাকে গার্ড দেয়নি? তারপরে তার পুলিশ বাহিনী কি তাকে গার্ড দেয়নি? তারপরে তো তার জনগণ। তাহলে এত কিছু কোথায় ছিল? কোনো বাধা, কোনো বিপত্তি সেখানে মার্কিন বাহিনী এদের সম্মুখীন হয়নি কেন? এটাই কিন্তু প্রশ্নবিদ্ধ। এটাই প্রশ্ন আমাদেরকে করতে হচ্ছে। এখন যেই মার্কিন যুক্তরাষ্ট্র তারা বিশ্ববাসীকে মানবাধিকার, তারপর সে আন্তর্জাতিক আইন, তারপর আপনার ইত্যাদি ইত্যাদির সবক আমাদেরকে দেয়। এখন সেই মার্কিন যুক্তরাষ্ট্র একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশের ভিতরে ঢুকে ওই দেশের যিনি রাষ্ট্রপতি রয়েছেন তাকে কিভাবে এরকম, মানে আইনের প্রতি তোয়াক্কা না করে কিভাবে এইভাবে নিয়ে যেতে পারে? দর্শক, পৃথিবীটা আসলে এরকম চলতেছে যেটা মাইট ইজ রাইট, অর্থাৎ জোর যার মুল্লুক তার। দর্শক, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে যে কাজটা করেছে ভেনেজুয়েলার সাথে, এই কাজটা সাপোজ মনে করেন যদি চীন করতো তাইওয়ানে, যুক্তরাষ্ট্র এখানে মানবাধিকারের বুলি দিত, এখানে আন্তর্জাতিক আইনের মানে দোহাই দিত, এখানে ইত্যাদি ইত্যাদি করে চীনের উপরে হাজার হাজার যে নিষেধাজ্ঞা আছে ওটা চাপিয়ে দিত, সেখানে তাদের ইউরোপীয় যে সমস্ত মিত্রগুলো আছে তারা চিল্লাইতে চিল্লাইতে চীনের 12টা বাজিয়ে দিত। এখন যুক্তরাষ্ট্র যখন এরকম কর্মকাণ্ড করেছে সেই ক্ষেত্রে চীন বা রাশিয়া তারা এটা নিন্দা জানিয়েছে, তীব্র নিন্দা জানিয়েছে, উত্তর কোরিয়া তীব্র নিন্দা জানিয়েছে, তারপর ইরান নিন্দা জানিয়েছে, নিন্দা পর্যন্ত সীমাবদ্ধ। এখন সেখানে অর্থাৎ ভেনেজুয়েলাতে চীন এবং রাশিয়ার বড় ধরনের বিনিয়োগ রয়েছে। সেখানে এতদিন পর্যন্ত আমরা জানতাম যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে বাঁচানোর জন্য বা ভেনেজুয়েলার প্রেসিডেন্টের পাশে চীন এবং রাশিয়া স্ট্রংলি থাকবে। কিন্তু যদি চীন এবং রাশিয়া স্ট্রংলি থাকে তাহলে একজন প্রেসিডেন্টকে এইভাবে মানে কেমনে নেওয়া হলো? আর মানে রাশিয়ার তৈরি যে সমস্ত অস্ত্রশস্ত্রগুলো ভেনেজুয়েলা ব্যবহার করছে ওই সমস্ত অস্ত্রশস্ত্রগুলো কি অকার্যকর ছিল? কেননা কোনো অকার্যকর যদি না থাকে তাহলে কোনো প্রতিরক্ষা ব্যবস্থার কোনো আমরা সেখানে ঝলক দেখিনি। এখন নাকি এটা কোনো নিছক সমঝোতা ছিল যে চীন তাইওয়ানকে দখল করবে, সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কিছু বলবে না, রাশিয়া ইউক্রেনকে দখল করে নিচ্ছে সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নিউট্রাল থাকবে, হ্যাঁ উপরে দেখাবে যে হ্যাঁ আমি রাশিয়ার বিপক্ষে আছি কিন্তু পরোক্ষভাবে রাশিয়ার পক্ষে। আর যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা বা কানাডা এদেরকে নিয়ন্ত্রণ করবে, সেক্ষেত্রে রাশিয়া চীন এরকমই প্রতিক্রিয়া জানাবে। এটা কি না এখানে আন্তর্জাতিক কোনো বড় কোনো প্ল্যান বিশ্ব শক্তিগুলো রয়েছে? আসলে সেটা বলে দেবে, সময় বলে দেবে। আর ভেনেজুয়েলার যেই বিষয়টা, ভেনেজুয়েলাকে যে মাদকের যে অভিযোগটা দিয়ে এখানে
ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার উপর আক্রমণ করলেন বা আক্রমণের অনুমতি দিলেন, এটা আসলে রাজনৈতিক বিশ্লেষক বা আন্তর্জাতিক যারা বিশ্লেষক রয়েছেন তারা এটাকে নিছক একটা দাপ্পাবাজি হিসেবে দেখেন। কেননা অনেকেই মনে করেন ভেনেজুয়েলার যেই আপনার ব্ল্যাক গোল্ড রয়েছে, অর্থাৎ কালো সোনা যেটাকে বলে, এই যে তৈল, সেই তেলের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের নজর রয়েছে। কেননা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি যেটা বলেছেন যে ভেনেজুয়েলার যে তেল শিল্প, ভেনেজুয়েলার যে তেল, এটার উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকার রয়েছে। কেননা মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার এই তেল শিল্প গড়ে দিয়েছিল। যদিও এই যে মাদুরোর পূর্ববর্তী যে সরকার ছিলেন, তিনি এই যে তেল শিল্প জাতীয়করণের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে সেখান থেকে সরিয়ে দিয়েছে। এখন এই মাদুরোকে সরিয়ে, মাদুরো যেহেতু পূর্বের যেই আপনার সরকারের, অর্থাৎ মাদুরোর পূর্বে যে সরকার ছিল ওই সরকারের নীতি অনুসরণ করেছিলেন, সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে মাদুরোকে সরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পছন্দের কোনো সরকার বসাবেন। এখন এই জন্য তারা কিন্তু তাদের ব্যক্তি বা প্রার্থী নির্বাচন করে রেখেছে, যেটা কিছুদিন পূর্বে অর্থাৎ 2025 সালের, আপনারা জানেন যিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন মারিয়া কি মাচোদা, মাদাচো নাম, মাচাদো, মারিয়া মাচাদো। এই মারিয়া মাচাদো তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি তার নোবেল পুরস্কার ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গও করে দিয়েছিলেন, এরকম আমরা দেখেছি। এখন এই মাচাদোকে মার্কিন যুক্তরাষ্ট্র হাতের পুতুল হিসাবে, সরকার হিসাবে বসাবে। অন্যদিকে এই যে যিনি নিকোলাস মাদুরো, তাকে গ্রেপ্তার করার পরে এখন তাকে হয়তো দণ্ড ভোগ করতে হবে, তাকে যুক্তরাষ্ট্রের আদালতে নিয়ে বিভিন্ন রায় দিবে, যেটা পরিকল্পিত হবে। দর্শক, তেলের জন্য যুক্তরাষ্ট্র আসলে সবই করতে পারে। আপনারা জানেন ইরাকের সাদ্দাম হোসেনের সাথে কি করেছে, ইরানের সাথে বর্তমানে কি করতে চাচ্ছে, এগুলো আপনারা জানেন। এছাড়াও পানামার সাবেক প্রেসিডেন্ট নেরিয়েগো, তার সাথে কি করেছে 1990 সালের 3রা জানুয়ারিও তাকে এরকম তুলে নিয়ে গিয়ে তাকে বিচার দেওয়া, মানে তাকে যুক্তরাষ্ট্রের বিচার করা হয়েছে, তাকে 40 বছরের দণ্ডাদেশ দেওয়া হয়েছে। এখন 36 বছর পরে প্রায় এই যে নতুন করে এখানে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্র একই স্টাইলে তুলে নিয়ে গিয়েছিল। এখন তাকেও বিচার করবে, হয়তো তাকেও বিভিন্ন সময়ের জন্য দণ্ডাদেশ দিবে অথবা মৃত্যুদণ্ড দিতে পারে। তবে এখানে ইউরোপ বা যুক্তরাষ্ট্রের যে মিত্র রাষ্ট্রগুলো রয়েছে তাদের ভূমিকা এখানে দ্বিচারিতামূলক। কেননা তারা রাশিয়া যখন ইউক্রেনে হামলা করছে সেই বিষয়ে যতটা সোচ্চার ছিল, এই যে ভেনেজুয়েলাতে ট্রাম্প আক্রমণ করার পরে তারা এখন নীরব, তারা এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইত্যাদি ইত্যাদি। এখন যুক্তরাষ্ট্র আসলে যেটা করে তার মিত্ররা আসলে ওইটার দিকে সাফাই গায়, এটা আমরা দেখেছি। তবে চীন এবং রাশিয়া এখানে বড় কোনো ভূমিকা পালন করতে পারেনি। তাদের যে বিনিয়োগ ভেনেজুয়েলায় রয়েছে, নিকোলাস মাদুরোর না থাকার পরে তাদের বিনিয়োগ সেখানে ঝুঁকির মধ্যে পড়বে, এটা তারাও জানে, কিন্তু তারা কোনো অদৃশ্য কারণে হয়তো বা নীরব। এটাও আসলে আমাদেরকে ভাবিয়ে তোলে কেন চীন রাশিয়া নীরব। দর্শক, এ বিষয়ে আপনারা কি মনে করেন, আপনারা কি বোঝেন, যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার ভিতরে কি কোনো গোপন সমঝোতা রয়েছে কি না, আর নয়তো তাদের এরকম মানে অল্প পরিমাণের যে প্রতিক্রিয়া, এটা আসলে আমার কাছে সন্দেহজনক মনে হয়। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আর আমাদের যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্ন চ্যানেলের কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটক এই নেতা শুনে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।